আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মাফি রহমান। 4 দফা দাবি না মানলে আজ থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে ব্যারিকেড দিয়ে কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দক্ষিণ পাশের সড়ক এবং মৎস্য ভবনগামী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের আন্দোলনে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজপথে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলেন, দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলন করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যেহেতু কোনো সমাধান সুরাহা এখনো করতে পারতেছে না, আমরা রাজপথ ছাড়ছি না। যখন আমাদের দাবি আদায় হবে আমরা চলে যাব। পুরান ঢাকা যারা গিয়েছে অবশ্যই জানবে যে ওখানের পরিবেশটা কেমন। ঠিক আছে, ওখানের বাসাগুলো এত অন্ধকার স্যাঁতস্যাঁতে, সেখানে আমাদের এভাবে সার্ভাইভ করা মানে খুবই কষ্টকর। যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রূপে ঘোষণা দেওয়া হোক যে আমাদের দাবিগুলা মেনে নেওয়া হয়েছে। আমরা অত্যন্ত সুশৃঙ্খল বালকের মতো আমার শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে হেমিলনের বাসিওয়ালার মতো আমরা জগন্নাথে চলে যাব। দর্শক, এই মুহূর্তে কাকরাইল এলাকায় রয়েছেন সহকর্মী দীপন দেওয়ান। সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। দীপন, শিক্ষার্থীদের অবস্থানের সর্বশেষ খবর আমাদের জানাবেন এবং আশপাশের সড়কগুলোতে যানজটের পরিস্থিতিও জানাবেন। এইখানে এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকালকে রাত্রি থেকেই, দুপুরের পর থেকেই তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেটা তো আপনারা দেখেছেন ইতিমধ্যে। আর এই মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদের দিকে আসার যে রাস্তা এবং কাকরাইল মোড় থেকে এই কাকরাইল মসজিদের দিকে যে আসার যে রাস্তা, যেটি এসে গিয়ে মিলেছে যমুনার দিকে, যেখানে প্রধান উপদেষ্টার বসবাস, এই রাস্তাটিতে পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে এবং এর ফলে আশেপাশের বিভিন্ন রাস্তায় কিছুটা যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এই দিক দিয়ে যেই যানবাহনগুলি চলাচল করতো সেগুলিকে অন্য রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সেই রাস্তাগুলিতে যানবাহনের চাপ বেড়েছে এবং যানজট রয়েছে। এবং আমরা দেখেছি এই দিক দিয়ে কেউ চলাচল করতে চাইলে তাদের চলাচলও করতে দেওয়া হয়নি। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে যদি এখান দিয়ে জরুরি সেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স যায়, তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন শিক্ষার্থীরা। আর সর্বশেষ শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক রইসুদ্দিন আহমেদ, তিনি আমাদেরকে বলেছেন যে এই দাবি তাদের যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি অবশ্যই মানতে হবে এবং এই যৌক্তিক দাবি যদি তারা না মানেন তাহলে এখান থেকে দাবি আদায় না করে তারা এখান থেকে ফিরে যাবেন না। মার্কি, ধন্যবাদ আপনাকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে মানববন্ধনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কারণ আমি পুলিশ বিভাগকে বলবো, ভালো করে খতিয়ে দেখুন। ভবঘুরে গ্রেপ্তার করেছেন মানুষ, কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না। সহজভাবে নিত যদি এই ডিপার্টমেন্টটি সবসময় আপনার সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত, কিন্তু সেইটা তারা নেননি। যেমন আবরার হত্যাকাণ্ডে নেননি, তেমনি আরো ঘটনায় নেননি। আজকে পরিবর্তিত পরিস্থিতি, হাসিনা নেই, দোসররা নেই, রক্তপাত হওয়ার কথা নয়, তারপরেও জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একজন যুবক, তাকে হত্যা করা হয়েছে। কেন? ক্যাম্পাস হবে শান্তি, ক্যাম্পাসে এইখানে থাকবে শান্তির পতাকা, এখানে থাকবে জলপাইয়ের পাতা, এখানে থাকবে সাদা পায়রার ছায়া করবে। সেই ক্যাম্পাস যেখানে শিক্ষা বিতরণ, শিক্ষা গ্রহণ, তারুণ্যের ঝলক, যারা এই শিক্ষা নেবে, সেইখানে কেন রক্তপাত? সেখানে এই গণতন্ত্র এবং ফ্যাসিবাদের, গণতন্ত্রের বিজয় এবং ফ্যাসিবাদের পতন, হাসিনার মতো নিষ্ঠুর নারী আর রাজ সিংহাসনে নেই, তারপর কেন ক্যাম্পাস হবে হিংসার অধিক্ষেত্র? তাহলে কেন ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা? এটা তো হওয়ার কথা নয়। আজকে ভাইস চ্যান্সেলর সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্র দলের নেতারা বিচার চাইতে,
কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে। আপনি বিরক্ত হয়েছেন, আপনি ক্ষুব্ধ হয়েছেন, আপনি তুই তোকারি করেছেন ছাত্র নেতাদেরকে। কেন ছাত্র নেতাদেরকে তুই তোকারি করেছেন? আপনি শুনতে চান না, কারণ সাম্য ছাত্রদল করে। আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কি আমরা জানি, আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি। আপনি পছন্দ করেন না যারা জাতীয়তাবাদের পক্ষের, ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করে। দর্শক, এতক্ষণ শুনছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের অংশ বিশেষ। এদিকে নবম দিনের মতো কর্মবিরতি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষকরা। ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা। এর আগে 5 দফা দাবিতে গেল 5ই মে 7 দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। এ বিষয়ে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, শিক্ষকদের লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা নেবেন না তারা। শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রস্তাবনা বাতিল ও পুনঃ প্রতিবেদনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংস্কার প্রতিবেদনে নানা অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন তারা। ডিএমএফ ডিগ্রিধারীদের মেডিকেল অফিসার হিসেবে স্বীকৃতি প্রদান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের চাকরিতে 10ম গ্রেড বাস্তবায়নের দাবি তাদের। এছাড়াও ডিএমএফ চিকিৎসকদের বিএমডিসি থেকে পেশাগত রেজিস্ট্রেশন সনদ প্রদান বহাল রাখা, কমিশনের প্রস্তাবনায় ডিপ্লোমা চিকিৎসকদের ইতিবাচকভাবে উপস্থাপন করা সহ নানা প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলন থেকে। পরে তারা প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেন। এনটি পদে 2য় শ্রেণী 10ম গ্রেড অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। 12 বছর চাকরি সন্তোষজনক হলে উপশহরী কমিউনিটি মেডিকেল অফিসারদের পদোন্নতি 1ম শ্রেণীর 9ম গ্রেড মেডিকেল অফিসার পদবি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। চালক সংগঠনের সভাপতি ও 2 চালককে হত্যার চেষ্টা ও মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়ন। সকাল 6টা থেকে এই ধর্মঘট শুরু হয়। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু খায়ের। তিনি জানান, পাহাড়তলীতে সংগঠনের সভাপতি সেলিম খানকে একটি ঘটনায় অকথ্য ভাষায় গালাগাল ও বেশ কয়েকবার মারধর করেন পাহাড়তলী থানার ওসি। পাশাপাশি 2 চালককেও মারধর করেন। এই ঘটনায় প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘট চলার সময় চট্টগ্রাম বন্দর থেকে চলাচলকারী সব প্রাইম মুভার ট্রেলার বন্ধ থাকবে। ট্রেলার শ্রমিক ইউনিয়ন 5 নম্বর সেক্টরের আমাদের সভাপতি সাহেবকে পুলিশ কর্তৃক এবং কিছু সন্ত্রাসীরা আক্রমণ করেছে। আমরা কর্মবিরতি করতেছি শান্তিপূর্ণভাবে, যতক্ষণ পর্যন্ত ওই দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে সরকারের ঊর্ধ্বতন প্রশাসন একটা ব্যবস্থা না নেবেন ততক্ষণ পর্যন্ত এই শ্রমিকরা কর্মে ফিরে যাবে না। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে 2য় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা। সকাল থেকে গুলিস্তান নগর ভবনের সামনে তারা বিক্ষোভ করে। এতে গুলিস্তান গোলাপ শাহ মাজার থেকে বঙ্গবাজার পর্যন্ত সড়কের 2 পাশে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা জানান, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। সরকারকে তোষামোদি করে কোনো গণমাধ্যম সংবাদ প্রচার করুক তা অন্তর্বর্তী সরকার চায় না বলে জানান
প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক এক আলোচনায় সভায় এসব কথা জানান তিনি। প্রেস সচিব আরও জানান, সাংবাদিকরা সরকারের সমালোচনা করবে, এটাই চায় সরকার। গত 15 বছরে দেশের সাংবাদিকতা জনগণের অধিকার হরণ করেছে। প্রত্যেক গণমাধ্যমে একটি সোশ্যাল মিডিয়া পলিসি থাকা দরকার বলেও জানান তিনি। মিডিয়া ফ্রিডম নিয়ে কাজ করেন, আমরা সবাইকে আহ্বান করি, আসেন আপনারা এসে নিজেরা দেখে যান যে আমরা কারো মুখ বন্ধ করছি কিনা। আমরা চেষ্টা করছি জার্নালিস্টদের জন্য জার্নালিজম করাটা সেফ করা, এটা আমাদের দায়িত্ব। আমরা আবারও বলি, কেউ যদি অ্যাফেক্টেড হন, কারো এগেনস্টে যদি থ্রেট থাকে, কারো এগেনস্টে কোনো ধরনের কোনো অ্যাটাকের শিকার হন, আমাদেরকে জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নিব প্রত্যেকটা বিষয়ে। আমরা চাই বাংলাদেশে নতুন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম সবার জন্য থাকুক, যেই আইডিওলজিক্যাল পজিশনেই থাকেন না কেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আগামী 26শে মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এই বিষয়ে শুনানি শুরু হয়। এদিন শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেয়া হয়। পরে 19শে মার্চ এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছ থেকে বিচার পাওয়ার আশা ছেড়ে দিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। তারা বলছেন, অনেক তথ্য প্রমাণ থাকার পরও 8 মাসেও একটি ঘটনারও বিচার শুরু হয়নি। মানবাধিকার কর্মী এলিনা খান বলেন, তদন্তে দীর্ঘসূত্রতা তৈরি হলে সরকার ও তদন্ত কমিশনের প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে। কমিশন সদস্য নূর খান জানান, সময় না বাড়ালে 1900 অভিযোগের তদন্ত শেষ করা সম্ভব নয়। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলফার নামে ব্লগে লেখালেখি করতেন ব্যবসায়ী হুমায়ুন কবির। 2018 সালের 27 অক্টোবর বিকেল 5:30টার দিকে পিরোজপুর যাওয়ার জন্য সদরঘাটে যান। সে সময় 5 জন সাদা পোশাকের সশস্ত্র ব্যক্তি মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান হুমায়ুন কবিরকে। কারণ আমাকে আপডেট জানানো হচ্ছে না যে আমার তদন্তের আমার এইটার আপডেট জানানো। প্রথম দিনে আমাকে নিয়ে ঘোরাটোরা ছাড়া এরপরে আপডেট কিছু জানাচ্ছে না। এক যুগ আগে গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনকে গত 8 মে গ্রেফতার করতে তার বাসায় যায় পুলিশ। এই ঘটনা সাম্প্রতিক সময়ে পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আবারও গুমের তদন্ত নিয়ে হচ্ছে সময়ক্ষেপণ। তদন্ত কমিশনের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আমরা আমাদের ইনকোয়ারি নিয়ে ডেফিনেটলি হতাশ। মানুষের সদিচ্ছা ছিল, হয়তো তারা কাজ করছে, কিন্তু আমরা তো অ্যাকশন বা রেজাল্ট দেখতে পাই নাই। আমার বাড়ির উঠানে দাঁড়ায় আমাকে বলে সুমন ভাইকে অ্যারেস্ট করতে আসছে। এটা তো তামাশা না ভাই, আমি কি বলবো যে মানে এটা অনেক অনেক বড় রকমের মানে হিপোক্রেসি হইতেছে আমাদের সাথে। তদন্ত কমিশনে জমা পড়া অভিযোগগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মানবাধিকার কর্মীরাও। যত লেন্দি হবে তত সরকারের যে ভাবমূর্তি আছে সেটা নষ্ট হবে। আর একটা হচ্ছে যে যারা করছে তাদের প্রতি মানুষের কিন্তু একটা অনাস্থা চলে আসবে। সুতরাং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভুক্তভোগীদের করা আছে ফাইন্ডিংসটা তারা তদন্তের সেটে নিয়ে যায়। দায়িত্ব নেওয়ার পর 2010 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এখনো নিখোঁজ রয়েছে 200 মানুষ। এর সাথে বিভিন্ন বাহিনীর সদস্যরা জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সবসময় ভিকটিমদের ভিতরে একটা তাড়াহুড়া ভাব থাকে, কিন্তু আপনি যখন কাজ করেন আপনি তো জানেন যে একটি মানুষকে চিহ্নিত করা এবং তার সর্বশেষ অবস্থাটি কি হয়েছে এটি চিহ্নিত না করতে পারলে, এটি বের করতে না পারলে আপনি কি বলতে পারবেন যে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা সে এখনো জীবিত আছে? আমাদের দুর্বলতা থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সেটার জন্য পুরো কাজটিকে আমি বন্ধ করে দেব নানান কৌশলে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ রয়েছে এবছরের 30 জুন পর্যন্ত। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।
বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আজ দুপুর 2টার মধ্যে গাজীপুর, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু স্থানে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বা তারও বেশি গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস বজ্রপাত চলার সময়ে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শোনা যাবে সে সময় থেকে কমপক্ষে 30 মিনিট ঘরে অবস্থান করতে বলা হয়েছে। অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন 27 জন। সকাল 10টা থেকে তারা মুক্তি পান বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। এ সময় তারা ফটকে তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। গেল সোমবার 40 আসামি জামিন মঞ্জুর করে আদেশ দেন আদালত। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া 178 জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এই নিয়ে এই ঘটনায় মোট 218 জন জামিন পেয়েছেন। জামিনে মুক্তি পাওয়ায় সাবেক বিডিআর সদস্য ও স্বজনরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আমার ছাত্র ভাইদেরকেও আমি ধন্যবাদ জানাই। তাদের কারণে আজ আমরা এই বাইরের আলো দেখতে পাচ্ছি। বিডিআর সবাই নির্দোষ। আমি চাই যাতে দ্রুত এই সরকার যাতে দ্রুত সবাইকে বের করে দেয়। আমাদেরকে যদি রাষ্ট্র ভালো মনে করে যে না তারা নির্দোষ ছিল, 17 বছর আমরা তাদের উপর অবিচার করছি, তো রাষ্ট্র যদি মনে করে তাহলে তাদেরকে অ্যাকচুয়ালি সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ পিএলসি 5 বছরের বেশি বয়সী শিশুদের জন্য বাজারে নিয়ে এসেছে নিডো, যা স্কুলগামী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি। জমকালো অনুষ্ঠানে নিডো এর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি। এ সময় তিনি বলেন, সুইজারল্যান্ড যে নেসলের মতো সুপরিচিত বহুজাতিক কোম্পানি উৎপত্তি সুইজারল্যান্ডের বুকে। স্কুলগামী শিশুদের জন্য সঠিক পুষ্টি যখন অভিভাবকদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তখনই নেসলে বাংলাদেশ নিয়ে এলো নিডো 5+। বন্দরনগরী চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির অভাব এখন প্রকট আকার ধারণ করেছে। 60 লাখ মানুষের শহরটিতে যানজট নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রাফিক পুলিশের বাঁশি আর হাতের ইশারায়। অধিকাংশ সড়কে নেই স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি, এতে বাড়ছে দুর্ঘটনাও। চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে সাইফুল মাহমুদের প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম নগরের যানজট নিরসনে ভরসা এখন বাঁশি আর হাতের ইশারা। এর ফলে ট্রাফিক পুলিশের সদস্যরা যেমন খাচ্ছেন হিমশিম, তেমনই দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। নগরের 39টি গুরুত্বপূর্ণ মোড়ে 1990 সালে বসানো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি পুরোপুরি বিকল হয়ে যায় 2004 সালে। এরপর 2019-এ টাইগার পাস, আগ্রাবাদ মোড়, 2 নম্বর গেট, ওয়াসা মোড় সহ কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক সিগন্যাল চালু হয়। সেগুলো অকেজু হয়ে পড়ে 6 মাসের মাথায়। এটা আসলে একটা কষ্টদায়ক বিষয়। যেহেতু অটো সিগন্যাল থাকতো, তাহলে আমার ট্রাফিক সদস্যদেরকে সিঙ্গেল দিয়ে হাত দিয়ে ম্যানুয়ালি করা লাগতো না। তাহলে মানুষ সিঙ্গেল বাতি দেখতো এবং দাঁড়িয়ে যেত, তাহলে আমাদেরও প্রেশারটা কমে যেত। হাতে সিগন্যাল দেওয়া, করা, এগুলো আসলে অনেক কষ্টসাধ্য বিষয়। আমার ট্রাফিক সবসময় যে হাতে টানতে পারে সে ক্লান্ত হয়ে যায়। তার কাছ থেকে যে কাজের এফোর্টটা পাওয়ার কথা সেটা আলটিমেটলি হয় না। হাত দিয়ে করতে গেলে অনেক সমস্যা হয় এবং কেউ এটা মানতে চায় না। যে এখানে যানজট বেশি, এখানে আমাদের পুলিশের বাইরে আমাদেরকে অনেক সহযোগিতা করে। হ্যাঁ, ওদের অনেক কষ্ট হয়, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ করবে। বাস ও অটোরিকশা চালকদের বেপরোয়া মনোভাব ও আইন না মানার প্রবণতা যানজটের মূল কারণ বলে মনে করেন এই কর্মকর্তা। ট্রাফিক সিগন্যাল অনুযায়ী একটি মেট্রোপলিটন সিটি এবং আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট চলার কথা ছিল। এইভাবে ম্যানুয়ালি হাতে সিগন্যাল দেওয়ার কথা না। উন্নত বিষয়গুলো আপনারা দেখে থাকবেন, এমনকি আফ্রিকার দেশও সিগন্যাল অনুযায়ী চলে।
আনফরচুনেটলি আমাদের দেশে সেই ম্যানেজমেন্টটা হয়ে ওঠেনি, বা একসময় অনেক আগে ছিল ঢাকা শহরে, সেটি এখন কার্যকর হচ্ছে না, কিন্তু এটা হওয়া উচিত। এদিকে জনসংখ্যার অনুপাতে নগরীতে পর্যাপ্ত রাস্তা না থাকাও যানজটের অন্যতম কারণ বলে মনে করেন সিটি মেয়র। যানজট হওয়ার মূল কারণ হচ্ছে গাড়ি যত্রতত্র দাঁড়িয়ে যাচ্ছে, ট্রাফিক সিগন্যালের জন্য না। ট্রাফিক সিগন্যাল এগুলো অটো সিস্টেম আমরা করব আমাদের, সেটা যেহেতু একটা ট্রাফিক বিভাগের সাথে কথা বলে বিআরটিএসও একসাথে বসে কাজগুলো করতে হয়, এটা শুধুমাত্র এককভাবে সিটি কর্পোরেশন করতে পারে না। যানজট নিরসনে টেকসই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করতে দ্রুত পদক্ষেপ চান নগরবাসী। সৈয়দা সামিয়া তামান্না, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের মণিপুরে দেশটির আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের সঙ্গে বন্দুক যুদ্ধের ঘটনায় নিহত হয়েছেন অন্তত 10 বিচ্ছিন্নতাবাদী। বুধবার প্রদেশটির চান্দেল জেলায় এই ঘটনা ঘটে বলে জানায় সংবাদ মাধ্যম NDTV। 2023 সাল থেকে মণিপুরে জাতিগত সংঘাত চলছে। এ সময়ের মধ্যে রাজ্যটিতে প্রায় 200 মানুষ নিহত হয়েছে। জাতিগত সংঘাতের জেরে চলতি বছর রাজ্যটির মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করার পর থেকে রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।